তোমাদের সবার গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো? ভালো লাগছে তো গল্পগুলো শুনতে? আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে গল্পগুলো শুনতে। তাহলে আমার গল্প পরিবেশন করতে আরও বেশি আগ্রহ জন্মাবে। প্লিজ তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকে আমার পরিবেশনায় অনেকগুলো গোপাল ভাঁড়ের গল্প রয়েছে, সেইগুলো শুনেও অবশ্যই জানিও তোমাদের গোপাল ভাঁড়ের গল্পগুলো কেমন লাগছে। তাহলে আজকের গল্পগুলো শুনে নেওয়া যাক। গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প থেকে, সম্পাদনা উজ্জ্বল কুমার দাস। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। অষ্টাদশ শতকে বাংলার কৃষ্ণনগরের অনতি দূরে গোপাল ভাঁড়ের জন্ম। তিনি সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন, জাতিতে নাপিত। সংসারের আর্থিক সচ্ছলতা ছিল না বলে লেখাপড়ার খুব একটা সুযোগ তিনি পাননি, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। তার বুদ্ধিদীপ্ত হাস্যরসের দ্বারা যে কোনো ঘটনাকে এক অর্থবহ তাৎপর্য দান করতে পারতেন, যা দেখে সেই সময়কার বহু মানুষ মুগ্ধ হয়ে যেতেন। এই সমস্ত কারণেই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক মর্যাদাপূর্ণ আসন লাভ করেছিলেন। তিনি রাজসভায় বসে গুরুত্বপূর্ণ বিষয়কে হাস্যরসের দ্বারা এত সহজে সমাধান করে দিতেন যে তা দেখে মহারাজ ও রাজসভার সকলে তার অভূতপূর্ব প্রশংসা করতেন। গোপাল ভাঁড় নিজে কোনোদিনও গল্প লেখেননি। তার দৈনন্দিন জীবনের কার্যাবলী ও উক্ত প্রত্যুক্তিগুলি লোকমুখে প্রচারিত হয়ে একসময় গল্পের আকার ধারণ করে এবং তা পরে অনুলিখিত হয়। গোপাল ভাঁড়ের সেই বহুল প্রচলিত গল্পকথা থেকে সেরা 100টি গল্প বাছাই করে গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প বইটিতে সংকলিত হয়েছে। আশা করি এই গ্রন্থের সংকলিত গল্পগুলো পাঠক পাঠিকাদের এক বিরল অনাবিল আনন্দের পূর্ণতায় ভরিয়ে তুলবে। আজকের প্রথম গল্পটি হলো সিংহের গর্জন। কৃষ্ণনগরে হলধর সিংহ মস্ত বড় জমিদার। তিনি নিজেকে খুব চালাক মনে করতেন। একদিন গোপাল তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সিংহমশাই তার স্বভাবসিদ্ধ রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। তিনি গোপালকে কাছে ডেকে বললেন, ওহে গোপাল, কোথায় যাচ্ছ? আচ্ছা, তোমার নামই গোপাল না? কোথাও গরু চড়াতে বলে তোমার ওই নাম রাখা হয়েছে নাকি? সিংহমশাই সম্বন্ধে গোপাল অনেক কথা শুনেছে। সিংহমশাইকে একটু শিক্ষা দেওয়ার লোভ গোপাল আর সামলাতে পারল না। সে ওই কথা শোনার পরই মূর্ছার ভান করে সেখানেই পড়ে গেল। সিংহমশাই ওই দৃশ্য দেখে শশব্যস্ত গোপালের কাছে ছুটে এসে সঙ্গে সঙ্গে দুজন চাকরের সাহায্যে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তাকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে লাগলেন। শুশ্রূষার ফলে অতি অল্পক্ষণের মধ্যেই চোখ মেলল গোপাল। সিংহমশাই ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো মৃগীরোগ আছে? এমন কি মাঝে মধ্যেই হয় নাকি? গোপাল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ্ঞে তেমন কোনো রোগ এই অধমের নেই। সিংহমশাই বললেন, তবে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে যে? গোপাল মুচকি হেসে বলল, শুনেছি সিংহের ডাক শুনলে নাকি অনেক সাহসী পুরুষেরও পুরুষত্ব হারিয়ে যায়। তাই আমি ভাবলাম আমারও বুঝি তাই হয়েছে। এই ভাবনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আপনি ডাকলেন, তাই ভাবলাম আমারও বুঝি ওই দশা হয়েছে। গোপালের এই রসিকতায় যেখানে যারা উপস্থিত ছিল তারা সকলেই হো হো করে হেসে উঠল। সিংহমশাই বুঝলেন রসিকতায় তিনি গোপালের কাছে একেবারে ছেলে মানুষ। তার অহংকার চূর্ণ হলো, কিন্তু তিনি গুণীকে সম্মান দিতে জানতেন, তাই তাকে পুরস্কৃত করলেন। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এসে সব ঘটনা বললে সকলে খুব খুশি হয়ে গোপালকে বাহবা দিতে লাগলো। জমিদার হলধর সিংহকে এমন জব্দ করার জন্য মহারাজও খুব সন্তুষ্ট হয়ে গোপালকে পুরস্কৃত করলেন। আজকের দ্বিতীয় গল্প হলো কৃষ্ণ প্রাপ্তি। একদিন গোপালের হঠাৎ খুব টাকার দরকার হলো। কিভাবে টাকাটা সংগ্রহ করা যায় তাই ভাবতে লাগলো।
মহারাজ তাকে খুব স্নেহ করেন। তার কাছ থেকে সে কোনোদিনও বিমুখ হয়ে ফিরে আসেনি। কিন্তু মাত্র কয়েকদিন আগেই মহারাজ তাকে টাকা দিয়েছেন। কোন মুখে এখন আবার টাকা চাওয়া যায়? 7-5 ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি তার মাথায় এসে গেল। ছেলেকে ডেকে কানে কানে কি যেন সব বলল। গোপালের ছেলে রাজসভায় উপস্থিত হতেই মহারাজ তাকে কাছে ডেকে গোপালের খবর নিলেন। গোপালের ছেলে কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আকস্মিক এই সংবাদে মহারাজ খুবই দুঃখ পেলেন। সঙ্গে সঙ্গে এই শোক সংবাদ সভায় উপস্থিত সকলকে জানিয়ে সভা ভঙ্গ করে দিলেন। কোষাধ্যক্ষকে আদেশ দিলেন গোপালের শ্রাদ্ধের জন্য এই মুহূর্তে বেশ কিছু টাকা ছেলের হাতে দিতে। টাকা নিয়ে গোপালের ছেলে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। 2 দিন পর গোপাল রাজসভায় এসে উপস্থিত হলো। গোপালকে সশরীরে দেখে মহারাজ বুঝলেন সবই গোপালের ধাপ্পাবাজি। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, গোপাল, তোমার ছেলে একটি মিথ্যেবাদী। ছেলেকে বেশ ভালো শিক্ষাই দিচ্ছ। সে আমাকে মিথ্যে কথা বলে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে গিয়েছে। সবকিছুর একটা সীমা থাকা উচিত। মহারাজ, আপনি বড়ই উত্তেজিত হয়ে পড়েছেন। আগে বলুন ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলে আমার কাছে এসে কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। সব শুনে গোপাল বলল, আমার ছেলে তো কোনো মিথ্যে কথা বলেনি। সত্যিই তো সেদিন কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আমি একটি কৃষ্ণ মূর্তি পেয়েছি। এই বলে গোপাল একটি কৃষ্ণ মূর্তি মহারাজকে দেখালো। মহারাজ বুঝলেন গোপালের চালাকি। কথার মার প্যাচে গোপাল তাকে এ যাত্রায় ঠকিয়েছে। আজকের তৃতীয় গল্প, মহারাজের স্বপ্ন দেখা। কৃষ্ণচন্দ্র সেদিন সবে ঘুম থেকে উঠেছেন, আর গোপালও মহারাজের সঙ্গে কোনো এক বিশেষ প্রয়োজনে সেখানে এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণচন্দ্রের সেদিন মেজাজটাও ছিল খুব ভালো। একটু রসিকতা করার জন্য মহারাজ বললেন, গোপাল, এসেছো? তুমি অনেক দিন বাঁচবে। ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি তুমি হাজির। গোপাল হেসে বলল, আজ আমার জীবন সার্থক হলো মহারাজ। আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি যখন আমার কথা স্মরণ করেছেন। শোনো তাহলে আসল কথা। কাল রাতে তোমাকেই স্বপ্ন দেখেছিলাম। তুমি আর আমি দুজনে কোথায় যেন যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর 2টো গর্ত দেখতে পেলাম। তার একটা মধুর গর্ত, অন্যটা বিষ্ঠার গর্ত। আমি পড়ে গেলাম মধুর গর্তে, আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে। এই বলে মহারাজের সে কি হাসি! হাসি যেন আর থামতেই চায় না। হাসি থামলে গোপাল বলল, মহারাজ, আশ্চর্যের কথা কি বলবো আপনাকে। আমিও কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। যদি অভয় দেন তো বলি সেই স্বপ্নের কথা। মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, বলো বলো গোপাল, তোমার স্বপ্নের কথা আমার শুনতে খুব ইচ্ছে করছে। মহারাজ, আপনি যে স্বপ্নের কথা বললেন ওইটুকুই সব নয়, আরও কিছুটা আছে। আমার বোধ হচ্ছে ওইটুকু দেখার পর আপনার স্বপ্নভঙ্গ হয়েছিল। আপনি আর বাকিটুকু দেখতে পাননি। শেষেরটুকু আমি দেখেছিলাম। মহারাজ উৎসাহের সঙ্গে বললেন, বলো গোপাল, তারপর তুমি কি দেখলে? গোপাল বলল, তারপর দুজনের যা অবস্থা হলো তাতে ওভাবে তো আর পথ চলা যায় না। তাই আমরা কোনো জলাশয়ের সন্ধান করলাম, কিন্তু কোথাও কোনো জলাশয় দেখতে পেলাম না। অগত্যা আমি আপনার গা চাটতে লাগলাম, আর আপনি আমার গা চাটতে লাগলেন। এই কথা শুনে মহারাজের বমির উদ্রেক হলো। তিনি বুঝলেন গোপালকে জব্দ করতে যাওয়া তার ঠিক হয়নি। তিনি মুখ ভার করে তাড়াতাড়ি গোপালকে কিছু পুরস্কার দিয়ে সেদিনের মতো বিদায় করলেন। আজকের চতুর্থ গল্পটি হলো গোপালের বৈদ্য নির্বাচন। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরোপকারী হিসেবে খুব নাম ডাক ছিল। তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে গোপালের উপর ভার দিলেন বৈদ্য নির্বাচন করার জন্য। এই খবর প্রচার হয়ে যাওয়ায় দলে দলে বৈদ্য এসে উপস্থিত হলো। গোপাল তাদের বলল, এখনকার দিনে উপযুক্ত বৈদ্য পাওয়া খুব দুষ্কর।
আমি মনে করি অন্তত 100 জন রোগী যে না মেরেছেন তার তেমন অভিজ্ঞতা হয়নি। এখন আপনারা একে একে বলুন কে কতজন রোগী মেরেছেন। প্রত্যেকেই উৎসাহিত হয়ে বললেন কে কত রোগী মেরেছেন। দেখা গেল প্রত্যেকেই কম করে 400 থেকে 1000 রোগী মেরেছেন এবং আরও মারার ইচ্ছে আছে তাদের। একজন বৈদ্য চুপ করে এতক্ষণ তাদের কথা শুনছিল। এবার তিনি আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন গোপাল তাকে ডেকে বলল, আপনি কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন দেখি। বৈদ্য বললেন, এখানে বৈদ্য নির্বাচিত হওয়ার যোগ্যতা আমার নেই। আমি এ পর্যন্ত 700 রোগী দেখেছি, তার মধ্যে মরেছে মাত্র 50 জন। এই অবস্থায় আমার এখানে থেকে কোনো লাভ আছে কি? বৃদ্ধ বৈদ্যের কথা শুনে গোপাল তাকেই বৈদ্য নির্বাচিত করল। মহারাজ গোপালের কাছ থেকে আনুপূর্বিক সব শুনে গোপালের বৈদ্য নির্বাচনের পদ্ধতিতে খুব খুশি হলেন। আজকের পঞ্চম এবং শেষ গল্প শেয়ানে শেয়ানে। উলো গুপ্তিপাড়ার লোকদের খুব বদনাম ছিল। বরযাত্রীদের তো বটেই, কোনো নতুন লোক গ্রামে এলেও তাদের নানাভাবে জব্দ করত। একটু সাদাসিধে লোক হলে তো তার আর রেহাই নেই। গোপাল একদিন উলো গুপ্তিপাড়ার পথ দিয়ে যাচ্ছিল। পরনে ধবধবে ফর্সা ধুতি পাঞ্জাবি, কাঁধে চাদর, একেবারে ফুল বাবুটি। এমন বাহারি পোশাকে গোপালকে দেখে এক বজ্জাত তাকে নাস্তানাবুদ করার লোভ আর সামলাতে পারল না। সেই বজ্জাত লোকটা ডোবা থেকে পাঁক গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে কান্না জোরে দিল। ওরে আমার প্রাণের দাদা রে, এতদিন তুই কোথায় ছিলি রে? দাদু যে তোকে খুব ভালোবাসতো রে। তোর কথা চিন্তা করতে করতে সে স্বর্গে চলে গেল রে। আর কটা দিন আগে এলে তো তার দেখা পেতিস রে। গোপালের বুঝতে বাকি রইল না যে সে উলো গুপ্তিপাড়ার এক বজ্জাতের পাল্লায় পড়েছে। সে হাতের চেটোয় প্রস্রাব করে লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, ওরে আমার প্রাণের ভাই রে, দুঃখ করিস নে রে। দাদু কি আর কারো চিরদিন বেঁচে থাকে রে? এই দৃশ্য দেখতে ততক্ষণে অনেক লোক জড়ো হয়েছে সেখানে। লোকটা নিজেই বেশ জব্দ হলো দেখে আর সেখানে না থেকে থু থু করতে করতে পুকুরের দিকে ছুটল। সে বুঝলো তার চেয়েও বড় বজ্জাতের পাল্লায় সে পড়েছে। তারপর থেকে উলো গুপ্তিপাড়ার লোকেরা আর কোনো দিন কারোর পেছনে লাগতো না। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।